হৃদয়ে রহপ্রিয় লেখিকা রায়কথা পর্ব ৩। কিছু সময় ধরে আফজাল মেম্বরের সাথে ঘুরে ঢুকলেন প্রভাবশালী রফিক সরকার, আজকের কন্যাদায়গ্রস্ত পিতা। লোকটার গায়ের রং রোদে পোড়া, তামাটে ও চলন গাম্ভীর্যপূর্ণ। তার চোখ দুটো রাগে লাল হয়ে আছে, আর রাগে কপালে রগগুলো দপদপ করছে। তার পেছনে বল্লম, দা ও লাঠি হাতে ৪ জন জোয়ান। একটু আগ পর্যন্ত তারা মাহিরদের খাতির যত্ন করছিল, আর এখন কপালে গলায় কোপ বসায়। তিনি কোনো কথা না বলে সরাসরি বশিরের কলার চেপে ধরলেন এবং তাকে সজোরে দেয়ালের সাথে ঠেসে ধরলেন। বশিরের আম্মা আতঙ্কে মেঝেতে পড়ে হাউমাউ করে কাঁদতে লাগলেন। রফিক সরকার দাঁতে দাঁত চেপে গর্জে উঠলেন, এত বড় সাহস! শহর থেকে আসে আমার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছিস? আমার মেয়েরে তোর ভাই মাঝপথে ফেলে পালাবে, আর আমি বসে বসে আঙুল চুষবো? তোদের বংশ আজ আমি পুঁতে দেব। বশির ভয়ে নীল হয়ে গেছে, তার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না দেখে মাহির দ্রুত এগিয়ে গিয়ে রফিক সরকারকে শক্ত কবজিটা খপ করে ধরে ফেলল। ওনারা রাজীবের পালিয়ে যাওয়ার আসল কারণ জানেও না। মাহিরের শোনার পর থেকে তীব্র বিতৃষ্ণা কাজ করছে, কিন্তু এই পরিস্থিতি থেকে বের হওয়া আপাতত বেশি জরুরি। সে হুংকারে দমে গেল না, শক্ত গলায় বলল, থামুন সরকার সাহেব, বশিরকে মেরে কোনো লাভ হবে না। আপনি বড় মানুষ, আপনার মান সম্মান অনেক দামি। বশির রাজীবকে পালাতে সাহায্য করেনি, ও নিজেই এখন সর্বশান্ত। রাজীব কি করবে সেটা ও নিজেও জানত না। আপনি যদি এখন বশিরের উপর হাত তোলেন তবে খবরটা পাস কান হবে। আমাদের ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে। আমরা অতিথিদের বিদায় দিয়ে কাছের আত্মীয় স্বজনদের খুলে বলতে পারি, পুরোটা দোষ বশির স্বীকার করবে। আপনার মেয়ের কোনো অসম্মান হবে না। এসব তামাশা শহরে কাজে দিলেও এখানে দিবে না। সবাই আমার উঠানে থুতু ফেলবে। রফিক সরকার মাহিরের দিকে হিংস্র চোখে তাকালেন। মাহিরের হাতটা ঝাড়া দিয়ে সরিয়ে দিয়ে তিনি চিৎকার করে উঠলেন, তুমি কে হে? মাহির অনিচ্ছা সত্ত্বেও জানালো, বশিরের বন্ধু। তোরা সবাই এক দলের। তোদের চক্রান্ত না থাকলেও ওই ছোটলোককে ছেলে আয়শা বিয়ের ১ ঘণ্টা আগে পালানোর সাহস পায় না। আজ তোদের কাউরে আমি জ্যান্ত এই গ্রাম ছাড়তে দেব না। আফজাল মেম্বার এতক্ষণ দরজার কাছে পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে তিনি ধীর পায়ে এগিয়ে এলেন। রফিক সরকারের কাঁধে হাত রেখে খুব নিচু সুরে বললেন, রফিক ভাই শান্ত হন, বাইরে মানুষের মেলা। আপনি এখানে চিল্লাচিল্লি করলে হুলস্থুল পড়ে যাবে। মানুষ জানলে তো আমাগো মেয়ের কলঙ্ক আরও বাড়বে। আপনি বাইরে গিয়ে মেহমানদের সামলান, আমি দেখতেছি। তুমি যে কি বাল করতে পারবা তা তো দেখলামই আফজাল। আফজাল মেম্বার কাছুমাছু হয়ে গেলেন। নরম সুরে বললেন, আপনের রাগ জায়েজ ভাই, আমারই তো দোষ হয়েছে। কাফফারা দিমু আমি এদের ব্যবস্থা করতেছি। রফিক সরকার হাঁপাচ্ছিলেন। তিনি বশিরের দিকে আর একবার খুনে দৃষ্টিতে তাকিয়ে জোয়ানদের রেখে গটগট করে ঘর থেকে বেরিয়ে গেলেন। আফজাল মেম্বার মাহিরের খুব কাছে এসে দাঁড়ালেন। তার গলার স্বর অস্বাভাবিক রকমের শান্ত, কিন্তু তাতে এক ধরনের অমোঘ নির্দেশ। তিনি রাজীবের জন্য রাখা সেই সোনালি পাগড়িটা মাহিরের দিকে এগিয়ে দিলেন। মাহির প্রথমে কোনো কথা খুঁজে পেল না। তার মানে হলো সে কোনো অবাস্তব স্বপ্ন দেখছে। কয়েক সেকেন্ডের স্তব্ধতা কাটিয়ে সে ১ কদম পিছিয়ে গেল। রাগে তার কপালের নীল রগগুলো জ্বলে উঠল। আপনারা কি পাগল হয়ে গেছেন? মাহিরের গলার স্বর ঘর কাঁপিয়ে আছড়ে পড়ল। আমি এখানে এসেছি বন্ধুর ছোট ভাইয়ের বিয়েতে বরযাত্রী হিসেবে, বর হতে নয়। এটা কোনো তামাশা না মেম্বার সাহেব। আপনি বলছেন আমি হুট করে একটা অপরিচিত মেয়েকে বিয়ে করে ফেলব? আমার নিজের একটা জীবন আছে, একটা পরিচয় আছে। আমি কারো দয়া বা পরিস্থিতির শিকার হতে এখানে আসিনি। একটু বাস্তবিক চিন্তা ভাবনা করেন।
তিনি হিমশীতল গলায় বললেন, বরযাত্রী যখন এসেছে তখন বর সেজে কেউ একজন তো বিয়ের পিঁড়িতে বসবেই। শোনেন মাহিন বাবাজি, আপনি শিক্ষিত ছেলে, রফিক ভাইরে আমি কোনো মতে বুঝাইয়া পাঠাইলাম, কিন্তু হের জেদ আমি চিনি। জুম্মার নামাজের পর প্যান্ডেলে বর না দেখলে ও নিজেই অস্ত্র নিয়ে এই ঘরে ঢুকবে, তখন আমি চাইলেও আপনাদের বাঁচাতে পারবো না। মাহির দৃঢ় স্বরে বলল, এটা তো অন্যায় মেম্বার সাহেব, আমি এখানে মেহমান, আমি কেন একটা অপরিচিত মেয়েকে বিয়ে করব? আমার নিজের একটা জীবন আছে, পরিবার আছে। পরিবার? মেম্বার সাহেব বিদ্রূপের হাসি হাসলেন। আপনার পরিবারের কাছে আপনার খবর যাওয়ার আগেই হয়তো এই নিশিখালী গ্রাম আপনাদের খবর হয়ে যাবে। আপনি বুঝতেছেন না, আপনার বন্ধু নিজের জান বাঁচাতে এখন নিজের মায়েও বেচতে রাজি। এই বিপদে আপনারই হাল ধরতে হবে। বশির মাহিরের দিকে তাকিয়ে থাকে, তার চোখজোড়া শেয়ালের মতো ধৃত। কোনো কুক্ষণে মাহির ওর সাথে এখানে আসার সিদ্ধান্ত নিল। মাহির বশিরের দিকে তাকালো। বশির তখন মাহিরের পা জড়িয়ে ধরে মেঝের ধুলোর গড়াগড়ি খাচ্ছে। মাহির, তুই রাজীবের বদলে বিয়েটা করে ফেল, তোকে ওরা পছন্দ করেছে। তুই রাজি না হলে ওরা আমাদের সবাইকে জবাই করবে রে। তোর পায়ে পড়ি মাহির, আমাকে বাঁচা। মাহিরের ভেতরটা ঘৃণায় কুঁকড়ে গেল। সে একবার জানালার বাইরে তাকালো। এখনও সেখানে প্যান্ডেলের মাইকে সুমধুর সানাই বাজছে। তার বিবেক, তার স্বপ্ন, তার ভবিষ্যৎ সব কিছু এখন এই গ্রামের অন্ধ ইজ্জতের কাছে বন্দী হয়ে গেছে। ফাঁসি কাষ্ট নয়, মোটেও ভাববেন না, নষ্ট মেয়ে ধরিয়া দিতেছি, চরিত্রের গ্যারান্টি আমি আফজাল মেম্বার। আজ তারে যদি আপনি উদ্ধার করেন তবে নিশিখালী গ্রাম আজীবন আপনার কাছে ঋণী থাকবে। আজ যদি না করেন তবে আজ এই বাড়িতে বিয়ের সানাইয়ের বদলে শুধু কান্নার রোল উঠবে। আপনার হাতে মাত্র 20 মিনিট সময়। কি আশ্চর্য, আমি কেন? বশিরকে বলেন, সে তো রাজীবের আপন ভাই, তার দায় হলেও হতে পারে। আমি এর মাঝে কিভাবে আসলাম? বশির, কেমন দোস্ত আপনি? বশিরের কথা বলতেছেন? মেম্বার সাহেব গলার স্বর নিচু করে আরও কাছে এগিয়ে এলেন। বশির রাজীবের ভাই? এটা তো বড় কথা না। আপনি কি জানেন না আপনার এই পরম বন্ধুটি ডিভোর্সি? ওর ঘরে দুইটা সন্তান আছে, সেই খবর কি আপনি জানেন না? আমার ভাতিজিকে কি আমি একটা 2 বাচ্চার বাপের হাতে তুলে দেব? রাজীবের চালচলন সুন্দর ছিল, কিন্তু কারোই পাতে মুখ দেয়া যায় না। মাহির স্তম্ভিত হয়ে বশিরের দিকে তাকালো। বশির তখন চোরের মতো মাথা নিচু করে আছে। বশির যে ডিভোর্সি এবং তার 2টো সন্তান আছে, এই তথ্যটা বশির তার কাছে সব সময় গোপন করে গেছে। মেম্বার সাহেব এবার মাহিরের কাঁধে হাত রেখে খুব মলয়ের সুরে বলতে শুরু করলেন, কিন্তু আপনার কথা আলাদা মাহির বাবাজি। আমি অপদার্থ জেনে নিছি, আপনি শিক্ষিত, আপনার চেহারায় আভিজাত্য আছে, আদব লেহাজ তো নিজের চোখেই দেখলাম। মাশাআল্লাহ, আপনার চাকরি কেবল শুরু, সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। তার চেয়েও বড় কথা, আপনারা শহরে নিজেদের পৈতৃক বাড়িতে সপরিবারে থাকেন। এমন একটা যৌথ পরিবারের শিক্ষিত ছেলের হাতে আমাগো মেয়ে তুলে দিতে পারলে রফিক ভাই শুধু শান্তিই না, তিনি গর্ববোধ করবেন। রফিক ভাইকে আমি তাই বুঝাইছি যে একটা কুলাঙ্গার গেছে তো কি হয়েছে। রাজীবের বড় ভাইয়ের বন্ধু মাহির সাহেব নিজেই আজ বিয়ের পিঁড়িতে বসবে। আপনি ছাড়া এই মুহূর্তে এই আগুন নেভানোর মতো দ্বিতীয় কোনো যোগ্য লোক এইখানে নাই। মাহিরের চোয়াল শক্ত হয়ে এলো। যোগ্যতা থাকলেই কি একটা মানুষকে ধরে বেঁধে বিয়ে দেয়া যায়? আমার সম্মতি কি কোনো দাম নেই? মেম্বার সাহেব বললেন, সম্মতির দাম থাকে যেখানে জীবনের নিরাপত্তা থাকে। আপনি কি ভাবছেন বাইরে দাঁড়ানো ওই বল্লভ লোকগুলো শুধু শোভাবর্ধন করতেছে? রফিক সরকারে আমি যে যুক্তি দিয়া ঠেকাইতেছি সেই একই যুক্তি দিয়া আপনারে প্রস্তাব দিতেছি। বশির বা ওর আম্মাকে মারলে রফিক ভাইয়ের হারানো ইজ্জত ফিরবে না, বরং আরও
কেলেঙ্কারি হবে। কিন্তু একটা শিক্ষিত আর ভালো বরের সাথে মেয়ের বিয়ে দিলে লোকে জানবে ছেলের পছন্দ হয়েছে, তাই মেম্বার সাহেবের বিয়েটা অদল বদল করছে। এইটাই একমাত্র যুক্তি যেটা রফিক ভাইয়ের মাথা ঠান্ডা রাখছে। তিনি মাহিরের কাঁধে চাপ দিয়ে বললেন, আপনি শিক্ষিত মানুষ, অঙ্কটা বুঝেন। একদিকে বশিরের পরিবারের 10-12টা লাশ আর আপনার ক্যারিয়ারের সমাপ্তি, অন্যদিকে একটা সুন্দর মেয়ের জীবন বাঁচানো আর আপনার নিজের সুস্থ অবস্থায় ঢাকা ফেরা। মাহিরের ভেতরটা অপমানে আর রাগে রিরি করছিল। সে বুঝতে পারল আফজাল মেম্বার তাকে খুব ঠান্ডা মাথায় একটা মরণ ফাঁদে ফেলেছেন। তার যুক্তিগুলো যেমন কর্কশ তেমনই অকাট্য। তার ভেতরের আত্মসম্মানবোধ এবার তীব্রভাবে গর্জে উঠল। সে হাতের পাগড়িটা সজোরে খাটের উপর ছুঁড়ে ফেলে দিয়ে মেম্বার সাহেবের চোখের উপর চোখ রাখল। অঙ্কটা আপনি ভুল করছেন মেম্বার সাহেব। মাহিরের কণ্ঠস্বর এখন বরফ শীতল। আপনি ভাবছেন আমি মেরুদণ্ডহীন? আপনি ভয় দেখাচ্ছেন? যুক্তি তো বলে আপনাদের মেয়ে একটা পলাতক ছেলের জন্য বিয়ের আসরে বসে আছে। যুক্তি বলে আপনাদের ইজ্জত এতটাই ঠুনকো যে একজন পথচারী সমতুল্যকে জবরদস্তি ধরে সেটা মেরামত করতে হয়। মেম্বার সাহেব কিছু বলতে চাইলেন, কিন্তু মাহির তাকে থামিয়ে দিয়ে বশিরের দিকে তাকালো। বশির, তুই ভাবলি কি করে আমি রাজি হব? তোদের ফ্যামিলি রাজীবকে হ্যান্ডেল করতে পারিনি, তোরা তাকে জবরদস্তি করে এখানে এনেছিস। সেই নোংরামি আমি কেন নিজের ঘাড়ে নেব? আর আপনি মেম্বার সাহেব, আপনি আমার ব্যাকগ্রাউন্ড চেক করেছেন? খুব ভালো কথা, খুব ভালো কথা। একজন জলজ্যান্ত মানুষকে নিখোঁজ করে আপনি কি সত্যি নিশিখালী গ্রামকে একটা পুলিশকে তদন্তের মুখে ফেলতে চান? মেম্বার সাহেবের চেহারায় এক মুহূর্তের জন্য অস্বস্তি দেখা দিল, কিন্তু তিনি দমে গেলেন না। পুলিশ প্রশাসন? মেম্বার সাহেব মৃদু হাসলেন। বাবাজি, এই গ্রাম থেকে বড় রাস্তা পর্যন্ত পৌঁছাতে 3টা বাঁশঝাড় আর 2টা বিল পার হতে হয়। শীতের এই কুয়াশায় মানুষ নিজেই নিজের হাত দেখতে পায় না, পুলিশ তো দূরের কথা। আর নিখোঁজ? আপনি নিখোঁজ হবেন কেন? আপনি তো হাসি মুখে বিয়ে করে বউ নিয়ে ঢাকা যাবেন। আমরা তো আপনাদের সম্মান দিচ্ছি। মেম্বার সাহেব আবার খুব নরম সুরে বললেন, আমি চাই না কোনো অঘটন ঘটুক। আপনি শিক্ষিত সুন্দর ছেলে। আমার ভাতিজি, সেও শুধু সুন্দরী না, অনেক গুণবতী। আপনি একবার তারে দেখলে বুঝবেন সে আপনার যোগ্য। আপনি ফিরাই দিলে নদীতে ডুবে মরা ছাড়া আর কোনো কিছু করার থাকবে না। গ্রামের মেয়েরা এই সব অপমান অপবাদ সহ্য করতে পারে না। মাহির অনুভব করল তার দম বন্ধ হয়ে আসছে। তার যুক্তি আর জেদ সবকিছু এক শেকড়হীন আদিম শক্তির কাছে হার মানছে। তার চোখ দুটো এখন শূন্য। এটা কি জানে? মাহির খুব নিচু স্বরে জিজ্ঞেস করল। সে কি জানে তার স্বামী বদলে যাচ্ছে? মেম্বার সাহেব ভাবলেশীন গলায় উত্তর দিলেন, এইটা জানার তার দরকার নাই। মুসলমানের মেয়ের বিয়ে তো হয় কবুলের মাধ্যমে। এর আগে কি হয়েছে, কার সাথে হয়েছে তা ভিত্তিহীন। কাজী সাহেবের খাতায় আপনার নামে উঠবে। আইরিন শুধু জানবে তার ভাগ্য আজ নতুন মোড় নিল। মাহির দীর্ঘক্ষণ চুপ করে রইল। আইরিন কলপারে বসে নিজের শরীরের হলুদের প্রলেপগুলো ঘষে ঘষে তুলছিল। পৌষের এই কোণগুলো ঠান্ডা পানি তার গায়ে তীরের মতো বিঁধল, কিন্তু তার কোনো ভ্রূক্ষেপ নেই। উঠানে যখন বরের পালিয়ে যাওয়ার খবর নিয়ে হুলস্থুল পড়ে গেছে, আইরিন তখন ধীর পায়ে কলপারে চলে এসেছে। তার গোসলটা সেরে নেওয়া দরকার। কামিনী ভয়ে ভয়ে তার আপাকে পানি তুলে দিচ্ছে আর চোখে চাইছে। আপার চেয়ে বেশি শোক তো প্রতিবেশীরা দেখিয়ে দিয়েছে, বুক চাপড়ে কেঁদে। আইরিনের বাসন্তী রঙের শাড়িটা পানিতে ভিজে তার তামাটে শরীরের সাথে লেপ্টে আছে। সে যখন বালতি থেকে মগ ভরে ঠান্ডা পানি নিজের মাথায় ঢালল, তখন তার পুরো শরীর শিউরে উঠল। কিন্তু আশ্চর্যের বিষয়,
তার মুখে কোনো অভিব্যক্তি নেই, বরং এক ধরনের বিচিত্র নির্লিপ্ততা। সে ভালো করেই জানে এই শীতের সকালে যে বর তাকে একা ফেলে পালিয়ে গেছে সে আসলে তার জন্য ছিলই না। কলপারের পাশেই কুলসুম বেগম দাঁড়িয়েছিল। কুলসুম বেগম আঁচল দিয়ে মুখ চেপে ধরে কাঁদছেন। তার চোখে মুখে ঘোরতর অনিশ্চয়তা। আইরিন বিরক্ত হয়ে বলল, ফ্যাস ফ্যাস করা বন্ধ করবা না? যাও, খালাদের ধরে কান্না করো। এখানে থেকে মাথা ধরিয়ে দিচ্ছ আমায়। তিনি কান্নারত গলায় বললেন, এই মরণ ঠান্ডায় নিজের শরীরে এমন কইরা পানি ঢালিস না মা। বর পালানোর খবর পাইয়া কি তোর মাথাটা খারাপ হইয়া গেল? বিয়েটা ভেঙে গেছে বইলা এমন করিস না। ধুর, ক্ষুধায় মরে যাচ্ছি। ভালো মন্দ যা রান্না হয়েছে আমাকে গরম করে দাও। 1 কাপ কড়া লিকারের 2 চা দিও সাথে। আর আমার ঘরটা খালি করাও। খালা, চাচি, মামি, ফুপু সবাইকে বিদায় করো। এমনে বলে বেয়াদব? আচ্ছা তো নিজের ঘরে যাও, সেখানে গিবত কন্টিনিউ করুক। আমার ঘর খালি করো। আমি খেয়ে ঘুমাবো। বিরক্ত লাগছে এখন। আরে তুমি ফোঁপানো বন্ধ করবা? আমার মেয়েটার কপালের খোদা। আইরিন একটা মগ ভর্তি পানি নিয়ে নিজের ঘাড়ের উপর ঢালতে ঢালতে শান্ত গলায় বলল, পাড়া দিও না তো। যা হয় ভালোর জন্যই হয়, মনে নাই? মধ্যে দিয়ে টাকা পয়সা কতকগুলো খরচ হলো, কিন্তু আপদ বিদায় করতে পারো নাই। কামিনী আর আপার এই শান্ত রূপ দেখে আরও বেশি ঘাবড়ে গেল। সে কাঁপা কাঁপা গলায় বলল, আপা, আব্বা তো বাইরে সবার উপর চড়াও হয়েছে। তুমি অন্তত ঘরে চলো। আইরিন কোনো উত্তর দিল না। সে নখ দিয়ে ঘষে ঘষে হাতের মেহেদির রং হালকা করার চেষ্টা করছিল। সহজে উঠবে বলে মনে হয় না। তার তামাটে ত্বকে পানির কণাগুলো রোদের আলোয় মুক্তার মতো জ্বলজ্বল করছে। সে যখন নিজের ভেজা চুলগুলো ঝাড়ছিল ঠিক তখনই বাড়ির সদর দরজার দিক থেকে একটা শোরগোল ভেসে এলো। আসিফ হাঁপাতে হাঁপাতে দৌড়ে কলপারে এলো। তার চোখে মুখে প্রচণ্ড উত্তেজনা। সে চিৎকার করে বলল, মা, আপা, কামিনী আপা, তোমরা এখানে কি করো? জলদি চলো, বাবা আর মেম্বার চাচা ডাকে। কুসুম বেগম চোখ মুখে আতঙ্কিত গলায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে বদফোলা, ঠিক মতো বল। মেম্বার সাহেব কি বশিরদের বিদায় করে দিচ্ছে, নাকি মারামারি লাগছে? কাশিফ হেসে বলল, আরে না, বিয়ে হবে মা। মেম্বার চাচা বলছে বর রেডি। ওদের নামাজ পড়া শেষ। কাজী সাহেবের খবর দেওয়া হয়েছে, জুমার পরেই আকদ হবে। আইরিনের হাতের মগটা মেঝেতে পড়ে গেলে সে পাথরের মতো স্থির হয়ে কাশিফের দিকে তাকালো। তার চোখে সেই নির্লিপ্ততা এক নিমিষে একরাশ বিস্ময় আর অবিশ্বাসে বদলে গেল। বর রেডি মানে? আইরিন অস্পষ্ট স্বরে জিজ্ঞেস করলো। রাজীব তো পালিয়েছে, তবে বর আসলো কোত্থেকে? উত্তেজিত কাশিফ ততক্ষণে মায়ের হাত ধরে টানতে শুরু করেছে। সে দৌড়াতে দৌড়াতে বলল, আমি জানি না। মেম্বার চাচা বলছে নতুন বর রাজীবের চেয়েও সুন্দর, সাহেবের মতো লাগে, একদম রাজপুত্তর। আপা, তুমি তাড়াতাড়ি গোসল শেষ করো। ফুফু বলছে নতুন করে সাজাতে হবে। আইরিন একা কলপারে দাঁড়িয়ে রইল। তার ভেজা শরীর দিয়ে ঠান্ডা পানি চুইয়ে পড়ছে, কিন্তু এখন আর তার শীত লাগছে না। আইরিন এক ঘোর লাগা জগতের বাসিন্দা হয়ে গেল। মাত্র কয়েক মিনিট আগে যে মেয়েটি কনকনে ঠান্ডা পানিতে নিজের শরীরের প্রতিটি হলুদের দাগ ঘষে ঘষে ধুয়ে ফেলছিল, তাকেই এখন হিড়হিড় করে টেনে ঘরে আনা হয়েছে। ঘরের ভেতর তখন সাজসজ্জার নামে এক এলাহি কাণ্ড চলছে। কুলসুম বেগম আলমারি থেকে লাল বেনারসিটা বের করতে গিয়ে ঘর কাঁপিয়ে ফেললেন। আমি কাপড়টা মেঝের ধুলোয় লুটিয়ে পড়ল। কামিনী পাগলের মতো এদিক ওদিক দৌড়ে প্রসাধনী খুঁজে বের করল। আইরিনকে সেই ভেজা শাড়িতেই তক্তপোশের উপর বসতে দেখে মা মেয়ে শাড়ি পাল্টাতে তাড়া দিতে লাগলো। কুলসুম বেগম আঁচল ধরতেই আইরিন বিরক্ত হয়ে বলল, মা মেয়ে কি শুরু করলা? শাড়ি ধরে টানাটানি করছো কেন?
আইরিনের ফুফু দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিলেন। তিনি হেসে বললেন, শরম করে নাকি? রাতের বেলা যখন স্বামী টান দিবে সেই বেলা কিন্তু আমার এমনি গরম দেখাস না। বাপের বেটাই মেয়েগো দেমাক চলে। আইরিন ফুপুকে শক্ত দুটো কথা বলতে গিয়েও বলল না, কিন্তু তিনি বলতে থাকলেন, কপালটা তোর কি যে ভালো, দেখা আসছে একদম তাগড়া যুবক, ভদ্র সভ্য আছে, তো তেমন মেজাজ ভালো দেখলাম না। কুলসুম বেগম নরম স্বভাবের, কোনো কালেই কারো উপরে কথা বলতে পারেন না। এই ননাসের সাথে তো জীবনেও না। তাও সে মেয়ের মাথা ঠান্ডা করার জন্য বলল, আপা এসব পরে কথা হবে। পুরুষ মানুষরা আয়সা সব অগোছালা দেখলে আপনার ভাই সবার উপরে চেতবে। আইরিনের কোমর ছাপানো ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ে নতুন বেনারসির আঁচল ভিজে যাচ্ছে, কিন্তু কারো সেদিকে ভ্রুক্ষেপ নেই। কামিনী একটা তোয়ালে দিয়ে কোনো মতে আইরিনের পিঠ আর মুখটা মুছে দিল। আইরিনের মুখে কোনো রা নেই। কামিনী যখন আইরিনের মুখে মেকআপের ছোঁয়া দিতে চাইল, আইরিন চোখ রাঙিয়ে হাত দিয়ে সরিয়ে দিল। চোখের কাজল লেপ্টে একাকার হয়ে গিয়েছিল। কামিনী সেটা মুছে দিয়ে খুব গাঢ় করে নতুন কাজল টেনে দিল। কালো রেখা আইরিনের টানা চোখের তামাটে মুখশ্রীকে আরও রহস্যময় করে তুলল। কামিনী যখন তার পায়ে আলতা মাখাচ্ছিল তখন বাইরে থেকে অনেকগুলো মানুষের গম্ভীর কণ্ঠস্বর আর জুতোর খটখট শব্দ শোনা গেল। এই কাজী সাহেব আসছেন, বসেন বসেন। কাশিফের আম্মা ভাবি কই? আফজাল মেম্বারের উচ্চ কণ্ঠে সারা বাড়ি কাঁপিয়ে দিল। মুহূর্তের মধ্যে ঘরের দরজা ঠেলে মেম্বার সাহেবের সাথে বয়স্ক একজন লোক ঢুকলেন। দূরের পেছনে রফিক সরকার দাঁড়িয়ে আছে। তার চেহারায় অপমানের বদলে এক ধরনের স্কুট তৃপ্তি। কাজী সাহেব চশমাটা নাকের ডগায় নামিয়ে আইরিনের সামনে বসলেন। আফজাল মেম্বার তাগাদা দিয়ে বললেন, কাজী সাহেব সময় পার হয়ে যাচ্ছে, জলদি সেই সাবুত নেন। কাজী সাহেব খাতাটা খুললেন, আইরিনকে উঁচু স্বরে প্রশ্ন করলেন, মা আইরিন, জাহান সরকার মাহির আহমেদের সাথে 10 লক্ষ টাকা দেনমোহর ধার্য করে আপনার এই বিয়েতে কি সম্মতি আছে? আইরিন থমকে গেল। মাহির আহমেদ নামটা তার কাছে সম্পূর্ণ অপরিচিত। এ আবার কোন আল্লাহর বান্দা? রফিক সরকারের সাথে তার এক দফা চোখে চোখ পড়ল। কামিনী আইরিনের হাতটা জোরে চিমটি কাটল। কুলসুম বেগম আইরিনের কানের কাছে মুখ নিয়ে ব্যাকুল হয়ে বললেন, কও মা, কবুল বলো। আইরিন একটা দীর্ঘশ্বাস নিল। নাম রাজীব হক কিংবা মাহির, তার বিশেষ কিছু যায় আসে না। তার ঠোঁট দুটো সামান্য কেঁপে উঠল। সে খুব অস্পষ্ট স্বরে বলল, কবুল। দৃঢ় ও স্পষ্ট স্বরে আরও দুবার আলহামদুলিল্লাহ কবুল। নিকাহনামার কাগজে সই করার সময় আইরিনের হাতটা কাঁপছিল। সে জানে না এই সই তাকে কোথায় নিয়ে যাবে। সে শুধু দেখল কাগজের উপর তার নামটা আর মাহির নামের সেই অচেনা লোকটার নামটা পাশাপাশি বসে গেছে। কাজী সাহেব খাতাটা সশব্দে বন্ধ করে বললেন, আলহামদুলিল্লাহ। সরকার সাহেব, এবার বরকে আনতে পারেন, দোয়া হবে।